ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিক লাস্ট মিনিট বাংলা বিষয়ের এসএকিউ সাজেশান। বন্ধুরা, এসএকিউ সাজেশান সম্পূর্ণ উত্তর সহ তোমাদের জন্য তৈরি করেছি। এখান থেকে এই প্রশ্নগুলো পড়ে নিলে 100% তোমরা কমন পেয়ে যাবে। বন্ধুরা, তাহলে দেখে নাও উচ্চ মাধ্যমিক বাংলা এসএকিউ লাস্ট মিনিট 100% কমন সাজেশন। প্রথমে দেখো, কে বাঁচে গল্প থেকে এসএকিউ প্রশ্নগুলো। কে বাঁচে গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়। 1 নম্বর প্রশ্ন, একেবারে মুষড়ে যাচ্ছেন দিনকে দিন উক্তিটি কার? উত্তর, কে বাঁচে গল্পে প্রশ্নোদ্ধৃত এই উক্তিটি মৃত্যুঞ্জয়ের স্ত্রীর। 2 নম্বর প্রশ্ন, কি হলো হে তোমায়? দেখো, এটি হবে কি হলো হে তোমায়, কে কাকে এ কথা বলেছিল? উত্তর, কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয়ের বমি করা ও শরীর খারাপ দেখে সহকর্মী নিখিল তাকে এ কথা বলেছিল। 3 নম্বর প্রশ্ন, শতধিক আমাকে কে কেন নিজেকে ধিক্কার দিয়েছিল? উত্তর, মৃত্যুঞ্জয় নিজেকে ধিক্কার দিয়েছিল কারণ দেশের লোকের অনাহারজনিত মৃত্যুর কথা জেনে শুনেও সে 4 বেলা পেট পুরে খেয়েছে। 4 নম্বর প্রশ্ন, কে বাঁচে গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়? উত্তর, কে বাঁচে গল্পটি প্রথম সারদা কুমার দাস সম্পাদিত ভৈরব পত্রিকার প্রথম শারদ সংখ্যায় 1350 বঙ্গাব্দে প্রকাশিত হয়। 5 নম্বর প্রশ্ন, আনমনে অর্ধ ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়, আর্তনাদটা কি ছিল? উত্তর, আর্তনাদটা ছিল মরে গেল, না খেয়ে মরে গেল। 6 নম্বর প্রশ্ন, সকলে এক কথাই বলে, কি কথা বলে? উত্তর, সকল দুর্ভিক্ষ পীড়িতই বলে, গা থেকে এইছি, খেতে পাইনে বাবা, আমায় খেতে দাও। 7 নম্বর প্রশ্ন, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? অপরাধটি কি? উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচে গল্পে দেখা যায় মানুষ অনাহারে ভুগছে, আর মৃত্যুঞ্জয় এই দুরবস্থার সময়েও 4 বেলা পেট ভরে খেয়েছে, সে এটাকে অপরাধ বলে গণ্য করেছে। 8 নম্বর প্রশ্ন, মরে গেল, না খেয়ে মরে গেল কার উক্তি এবং কে মরে গেল? উক্তিটি মৃত্যুঞ্জয়ের। একজন ফুটপাতবাসী বুভুক্ষ মানুষ অনাহারে মরে গেল। 9 নম্বর প্রশ্ন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, সে কাবু হয়ে পড়েছিল কেন? উত্তর, 50-এর দুর্ভিক্ষের দিনে অফিস কর্মী মৃত্যুঞ্জয় প্রথম পথে এক অনাহারে মৃত্যুর দৃশ্য দেখে মানসিক আঘাত পেয়ে কাবু হয়ে পড়েছিল। 10 নম্বর প্রশ্ন, টুনুর মা বিছানায় পড়ে থেকে বাড়ির লোকেদের কিভাবে মৃত্যুঞ্জয়ের খোঁজ নিতে পাঠান? উত্তর, টুনুর মা বিছানায় পড়ে থেকে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগাদা দিয়ে মৃত্যুঞ্জয়ের খোঁজ নিতে পাঠান। 11 নম্বর প্রশ্ন, সেটা আশ্চর্য নয়, কোনটা আশ্চর্য নয়? উত্তর, কে বাঁচে গল্পে অনাহারে মৃত্যুর ঘটনাটি আশ্চর্য নয় বলে উল্লেখ করা হয়েছে। 12 নম্বর প্রশ্ন, অনাহার ক্লিষ্ট মানুষদের জন্য খাদ্য সংস্থান করতে নিখিল কী ব্যবস্থা নিয়েছে? উত্তর, অনাহার ক্লিষ্ট মানুষদের জন্য খাদ্যের সংস্থান করতে নিখিল তার পরিবারের রোজকার খাওয়া দাওয়ার বহর যতদূর সম্ভব কমিয়ে দিয়েছে। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্যই তারা খায়। 13 নম্বর প্রশ্ন, নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন? উত্তর, নিখিল ও মৃত্যুঞ্জয় সমপদস্থ হলেও মৃত্যুঞ্জয়ের বেতন 50 টাকা বেশি, কারণ সে একটা বাড়তি দায়িত্ব পালন করে। 14 নম্বর প্রশ্ন, অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে, কি কারণে সে মৃত্যুঞ্জয়কে পছন্দ করে? উত্তর, মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনা তাপস এক সরল চিত্ত যুবক বলে নিখিল মৃত্যুঞ্জয়কে পছন্দ করে। দেখো, মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনা তাপস এক সরল চিত্ত যুবক বলে নিখিল মৃত্যুঞ্জয়কে পছন্দ করে। 15 নম্বর প্রশ্ন, নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত, সন্দেহ নেই। কিসের দর্শন? উত্তর, দুর্ভিক্ষের পটভূমিতে মৃত্যুঞ্জয়ের ফুটপাথে অনাহার
মৃত্যুর দর্শনের কথা এখানে বলা হয়েছে। 16 নম্বর প্রশ্ন, নিখিলকে বারবার আসতে হয়, নিখিলকে কোথায় কেন বারবার আসতে হয়? উত্তর, পথে পথে ঘুরে বেড়ানো বন্ধু মৃত্যুঞ্জয়ের বাড়ির লোকেদের খোঁজ খবর নিতে নিখিলকে মৃত্যুঞ্জয়ের বাড়িতে বারবার আসতে হয়। ভাত গল্প, ভাত গল্প থেকে যে এসে কিউগুলো তোমাদের পড়তে হবে দেখে নাও। ভাত গল্প, মহাশ্বেতা দেবী। 1 নম্বর প্রশ্ন, তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা, কথাটি যিনি যাকে বলেছেন উভয়ের মধ্যে সম্পর্ক কি? উত্তর, কথাটি যিনি যাকে বলেছেন উভয়ের মধ্যে পিসি শাশুড়ির ও ভাইপো বউ সম্পর্ক। 2 নম্বর প্রশ্ন, তোমরা রাগ কারো না কেন, কে কাদের উদ্দেশ্যে এই কথা বলেছিল? উত্তর, আলোচ্য কথাটি উৎসব তার স্ত্রী সন্তানদের উদ্দেশ্যে বলেছিল। 3 নম্বর প্রশ্ন, তান্ত্রিকের হোমযজ্ঞ প্রস্তুতির বর্ণনা দাও। উত্তর, 5 প্রকার গাছের কাঠ, প্রতিটা আধমন করে, কালো বিড়ালের লোম, শ্মশান থেকে বালি, বেশ্যার ঘর থেকে আনতে হবে হাত আরশি। 4 নম্বর প্রশ্ন, চোখ ঠিকরে আসে তার কি দেখে, কার চোখ ঠিকরে আসে? উত্তর, 5 রকমের চাল দেখে উৎসবের চোখ ঠিকরে আসে। 5 নম্বর প্রশ্ন, তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে, কেন ছেলেগুলি অস্বস্তিতে পড়েছিল? উত্তর, ঝড়ে জলে উৎসবের সর্বনাশ হয়েছে, তার তার মানুষও ভেসে গেছে, সেজন্য সে কাঁদছে। কান্নার এই কারণ শুনে তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে। 6 নম্বর প্রশ্ন, শ্বশুরের ঘরে নার্স, নার্স কাকে বলে? উত্তর, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত রোগীর সেবিকাকে নার্স বলে। 7 নম্বর প্রশ্ন, গরিবের গতরেরা সস্তা দেখে, কে কাকে কাদের প্রসঙ্গে এই কথা বলেছিল? উত্তর, মহাশ্বেতা দেবীর ভাত গল্পের বাসিনী উৎসবকে বড় বাড়ির মানুষদের সম্বন্ধে এই কথা বলেছিল। 8 নম্বর প্রশ্ন, তার জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিতে হতো, কার জন্যে, কে শরবত করে দিতেন? উত্তর, ভাত গল্পে বড় বাড়ির বড় বউ শ্বশুর মশাইয়ের জন্য শরবত করে দিতেন। 9 নম্বর প্রশ্ন, বাদায় থাকে অথচ ভাতের আহিঙ্কে এতখানি, আহিঙ্কে শব্দের অর্থ কি? উত্তর, এখানে আহিঙ্কে শব্দের অর্থ হলো আকাঙ্ক্ষা। 10 নম্বর প্রশ্ন, উৎসবকে জেলখানায় কেন নিয়ে যাওয়া হয়েছিল? উত্তর, উৎসব ভাত খাওয়ার জন্য বড় বাড়ির ভাত শুদ্ধ পিতলের ডেকচি নিয়ে স্টেশনে চলে গিয়েছিল, তাতে লোকেরা উৎসবকে চুরির অপবাদ দিয়ে জেলে নিয়ে গিয়েছিল। 11 নম্বর প্রশ্ন, লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি, ভালো না লাগার কারণ কি? উত্তর, লোকটার চাহনি খুব উগ্র ছিল বলে বড় বাড়ির বড় বউয়ের ভালো লাগেনি। 12 নম্বর প্রশ্ন, উৎসব কেন প্রেত হয়ে আছে? উত্তর, পেটে ভাত নেই বলে উৎসব প্রেত হয়ে আছে। 13 নম্বর প্রশ্ন, তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে, এখানে তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? উত্তর, ক্ষুধার্ত উৎসবের পেটে ভাত পড়লে তখন সে মৃত বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে। এখানে তখন বলতে পেটে ভাত পড়ার পরের কথাই বলা হয়েছে। 14 নম্বর প্রশ্ন, হোম শুরু হতেই কি ঘটেছিল? উত্তর, তান্ত্রিক হোম শুরু করতেই বুড়ো কর্তার ঘর থেকে নার্স নেমে এসে ডাক্তারকে খবর দিতে বলেছিল। 15 নম্বর প্রশ্ন, ডাক্তারকে কল দিন, কে কেন ডাক্তারকে কল দিতে বলেছিল? উত্তর, বড় বাড়ির সর্বময় কর্তার মৃত্যুকে তান্ত্রিক মন্ত্রে আর হোমে বিলম্বিত করতে চাইলেও নার্স বুঝতে পেরে ডাক্তারকে ডাকার কথা বলেন। 16 নম্বর প্রশ্ন, এখন চান করবো নে উৎসবের এমন বলার কারণ কি? উত্তর, উৎসবের মাথায় জল পড়লে আর পেটের খিদে বশ মানতে চায় না, তাই সে বাসিনীর কথায় চান মানে স্নান করতে চায়নি। 17 নম্বর প্রশ্ন, উৎসব সেই বাধাটা খুঁজে বের করবে, কখন খুঁজে বের করবে? উত্তর, ভাত খেয়ে শক্তি পেলে উৎসব বড় বাড়ির বুড়ো কর্তার নানা রকম চালের উৎস সেই বাধাটা খুঁজে বের করবে। 18 নম্বর প্রশ্ন, তারা বলে কারা কি বলে? উত্তর, মন্দিরের চাতালে তাস পেটাতে ব্যস্ত 3টি ছেলে বলে বড় বাড়ির কর্তাকে বাঁচাতে হোমযজ্ঞ হচ্ছে, সব ফালতু অর্থহীন। 19 নম্বর প্রশ্ন, উৎসবের চোখের কোলে জল গড়ায় কেন? উত্তর, ঝড় জলের রাতে মাতলার পাগল মাতন না জেগে উঠলে তার ছেলে বউ মেয়ে অনেক দিন বাঁচত, এসব ভেবেই উৎসবের চোখে জল আসে।
20 নম্বর প্রশ্ন, সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? এখানে কোন আশার কথা বলা হয়েছে? উত্তর, ভাত খাওয়ার আশায় যেন প্রেত উৎসব মানুষ হয়ে গেল। ভারতবর্ষ গল্প, দেখো এখান থেকে যে এসএকিউ প্রশ্নগুলো পড়তে হবে। দেখো, ভারতবর্ষ গল্প, সৈয়দ মুস্তাফা সিরাজ। 1 নম্বর প্রশ্ন, সেটাই সবাইকে অবাক করেছিল। কোন ঘটনা সবাইকে অবাক করেছিল? উত্তর, থুরথুরে কুঁজো ভিখিরি বুড়ি ওই দুর্যোগে কিভাবে বেঁচে পড়তে হেঁটে চায়ের দোকানে আসতে পারে, সেটাই সবাইকে অবাক করেছিল। 2 নম্বর প্রশ্ন, নাপিত নকরি বুড়িকে কি বলে নাপিত নকরি বুড়িকে কি বলেছিল? নাপিত নকরি বুড়িকে হরিবোল হরিবোল বলতে শুনেছিল। 3 নম্বর প্রশ্ন, চায়ের দোকানে আড্ডা দিতে দিতে গ্রামবাসীরা কিসের প্রতীক্ষা করছিল? উত্তর, চায়ের দোকানে আড্ডা দিতে দিতে গ্রামবাসীরা রোজ ঝলমল একটা দিনের প্রতীক্ষা করছিল। 4 নম্বর প্রশ্ন, বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে। বুড়ির কি অভিজ্ঞতা ছিল? উত্তর, গাছের মোটা শিকড়ে বসে শিকড়ের পিছনে গাছের খোদলে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে বসার অভিজ্ঞতা বুড়ির আছে। 5 নম্বর প্রশ্ন, তর্কাতর্কি উত্তেজনা হল্লা চলতে থাকলো। কি বিষয়ে কাদের মধ্যে তর্কাতর্কি উত্তেজনা ও হল্লা চলছিল? উত্তর, সমাজ সচেতন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পে ভারতবর্ষ গল্পে একটি চেতনাহীন বৃদ্ধা হিন্দু না মুসলমান, এই বিষয়কে কেন্দ্র করে হিন্দু মুসলমানদের মধ্যে তর্কাতর্কি উত্তেজনা হল্লা চলছিল। 6 নম্বর প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? উত্তর, সকালে যে বুড়ির মৃতদেহ গ্রামের যুবকরা নদীর তীরে ফেলে দিয়ে এসেছিল, বিকেলে মাঠ পেরিয়ে মুসলমানরা সেই দেহকে চ্যাংদোলায় বহন করে আনছে। 7 নম্বর প্রশ্ন, নিবারণ বাগদি রাগী লোক। নিবারণ বাগদি আগে কি করত? উত্তর, নিবারণ বাগদি একসময় দাগি ডাকাত ছিল, ডাকাতি করত। 8 নম্বর প্রশ্ন, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে বলা হয় কি? উত্তর, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে ফাঁপি বলা হয়। 9 নম্বর প্রশ্ন, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনটি কি? উত্তর, পৌষে বাদলা সম্পর্কে ডাক পুরুষের পুরনো বচন হলো, শনিতে মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন এক দিন হবে। দেখো 10, পৌষে বাদলাকে গ্রামের চাষাভুষো মানুষেরা কি বলে? অথবা ডাউর বলতে কি বোঝো? উত্তর, রাঢ়বঙ্গে শীতের অকাল বৃষ্টিতে নেমে আসা জোরালো কনকনে ঠান্ডাকে গ্রামের চাষাভুষো মানুষরা বলে ডাউর। ফাঁপি কাকে বলে? পৌষ মাসের বৃষ্টি বাদলের সঙ্গে জোরালো বাতাস বইলে তাকে বলে ফাঁপি। 12 নম্বর প্রশ্ন, পৌষের অকাল দুর্যোগ গ্রাম বাংলায় কি নামে পরিচিত? পৌষের অকাল দুর্যোগকে ভদ্রলোকেরা বলে পৌষে বাদলা, আর ছোট লোকেরা বলে ডাউর। 13 নম্বর প্রশ্ন, লোকের মেজাজ গেল বিগড়ে। লোকজনের মেজাজ বিগড়ে যাওয়ার কারণ কি ছিল? উত্তর, পৌষের অকাল দুর্যোগে ধানের অনেক ক্ষতি হবে ভেবে লোকজনের মেজাজ বিগড়ে গিয়েছিল। 14 নম্বর প্রশ্ন, গ্রামের চাষাভুষো মানুষেরা অকাল দুর্যোগে কিভাবে সময় কাটাচ্ছিল? উত্তর, গ্রামের চাষাভুষো মানুষেরা অকাল দুর্যোগে চায়ের দোকানে আড্ডা দিয়ে আর আল্লাহ ভগবানের মুণ্ডপাত করে দিন কাটাচ্ছিল। 15 নম্বর প্রশ্ন, তখন যা খুশি করা যায়, এখানে যা খুশি বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, অকাল দুর্যোগে ক্ষিপ্ত চাষাভুষো মানুষজন চায়ের দোকানে বসে প্রসঙ্গে অপ্রসঙ্গে তর্ক বাধায় বচসা করে, এমনকি মারামারিরও উপক্রম হয়, একেই যা খুশি বলা হয়েছে। 16 নম্বর প্রশ্ন, গ্রামের ঘরে ঘরে কারো সময় কাটে না কেন? উত্তর, পৌষের প্রচণ্ড শীতে আবহাওয়া ফাঁপি হয়ে ওঠায় গ্রামের ঘরে ঘরে কারো সময় কাটে না। 17 নম্বর প্রশ্ন, সভ্যতার ছোট উনুনে সেক নেওয়া বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, শীতের অকাল দুর্যোগে ঘরে বসে সময় না কাটায় মানুষজন বাজারে চায়ের দোকানে আড্ডা দেয়। লেখক একেই সভ্যতার ছোট্ট উনুনে সেক নেওয়া বলেছেন। 18 নম্বর প্রশ্ন, সে সবই এসে পড়ে। কি এসে পড়ে? উত্তর, গ্রামবাসীদের চায়ের দোকানের আড্ডায় বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী, গায়ক, ইন্দিরা গান্ধী, মুখ্যমন্ত্রী, এমএলএ থেকে সরাবাউরি এসব প্রসঙ্গই এসে পড়ে।
19 নম্বর প্রশ্ন, এইটুকুই যা সুখ, সুখটি কি? শীতের অকাল দুর্যোগে কাজ না থাকায় চাষাভুষো মানুষ বাজারের চা দোকানে গরমাগরম আলাপ আলোচনার মধ্যে দিয়ে বেঁচে থাকার উত্তাপটুকু অনুভব করত, এটুকুই ছিল তাদের সুখ। 20 নম্বর প্রশ্ন, চাওয়ালার বিক্রি বাটা বাড়ে কেন? শীতের অকাল দুর্যোগে চা দোকানে আসা গ্রামবাসীদের মধ্যে তর্ক, বৎসা, কথা কাটাকাটি, দেখো বৎসা কথা কাটাকাটি, আড্ডা চলতে থাকায় চা ওলার বিক্রি বাটা বাড়ে। রূপনারায়ণের কুলে কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর। 1, রক্তের অক্ষরে দেখিলাম, রক্তের অক্ষরে কবি কি দেখেছিলেন? উত্তর, কবি রবীন্দ্রনাথ ঠাকুর রক্তের অক্ষরে দেখেছিলেন তার আত্মরূপ, অর্থাৎ আপনার রূপ দেখেছিলেন রক্তের অক্ষরে। 2 নম্বর প্রশ্ন, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, জীবনকে দুঃখের তপস্যা বলা হয়েছে কেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন জীবনে দুঃখের আধার রাত্রি বারবার ঘনিয়ে আসে, কোনো এক অদৃশ্য নাগপাশে আমরা বাধা পড়ে থাকি, ফলে আমাদের শান্তি বিঘ্নিত হয়, দেখো এটা হবে শান্তি বিঘ্নিত হয়, এজন্য কবি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন। 3 নম্বর প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, এখানে সে বলতে কার কথা বলা হয়েছে? উত্তর, শেষ লেখা কাব্যের অন্তর্গত রূপনারায়ণের কুলে নামাঙ্কিত কবিতায় সে বলতে কঠিনের কথা বলা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, সত্য যে কঠিন, কবি সত্যকে কঠিন বলেছেন কেন? উত্তর, কবি রবীন্দ্রনাথ ঠাকুর সত্যকে উপলব্ধি করেছেন কঠিন আঘাত ও চরম বেদনার মধ্যে দিয়ে, তাই যে জীবন সাধারণ কল্পনায় আসে, যে জীবন রোমান্টিক স্বপ্নবিলাসের, সেই জীবনকে প্রত্যাশা করেননি কবি, তাই সত্যকে তিনি খুঁজেছেন কঠিনের মধ্যে। 5 নম্বর প্রশ্ন, চিনিলাম আপনারে, কবি আপনাকে কিভাবে চিনেছিলেন? উত্তর, কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তিনি আঘাতের মধ্যে দিয়ে, বেদনার মধ্যে দিয়ে নিজের স্বরূপকে চিনতে পেরেছিলেন। 6 নম্বর প্রশ্ন, রূপনারায়ণের কুলে জেগে উঠলাম, কে রূপনারায়ণের কুলে জেগে উঠেছিলেন? উত্তর, কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে জেগে উঠেছিলেন। 7 নম্বর প্রশ্ন, সত্যের দারুণ মূল্য বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, মৃত্যু পথযাত্রী কবি জগৎকে সত্য হিসেবে দেখেছেন, দুঃখের তপস্যায় তিনি নিজেকে চিনেছেন, সত্যের সাধনা যে কত কঠিন এবং তার জন্য কতখানি ত্যাগ করতে হয় সেই উপলব্ধিকে ব্যক্ত করতে গিয়ে উদ্ধৃত উক্তিটি করেছেন কবি। শিকার কবিতা, জীবনানন্দ দাশ, দেখো জীবনানন্দ দাশ। দেখো জীবনানন্দ দাশ। তেমনি 1 নম্বর প্রশ্ন, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো, একটি তারা আকাশে কিসের মতো জ্বলছে? উত্তর, হাজার হাজার বছর আগে এক রাতে মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা কবির নীল মদের গ্লাসে রেখেছিল, ঠিক সেভাবে একটি তারা এখনও আকাশে জ্বলছে। 2 নম্বর প্রশ্ন, সোনার বর্ষার মতো জেগে ওঠে, জেগে ওঠে কে, কি করতে চেয়েছিল? উত্তর, ভোরের নতুন সূর্যের আলোয় হরিণীটা সোনার বর্ষার মতো জেগে ওঠে, সাহসে সাধে সৌন্দর্য একের পর এক হরিণীকে চমক লাগিয়ে দিতে চেয়েছিল। 3, হরিণের শরীরটা ঘুমহীন ক্লান্ত বিহ্বল ছিল কেন? উত্তর, সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে হরিণটা বনান্তরে ঘুরে বেরিয়েছে। সারা রাত পরিশ্রমের কারণে হরিণের শরীরটা ঘুমহীন ক্লান্ত বিহ্বল। 4 নম্বর প্রশ্ন, সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল? উত্তর, সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির বনের মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে বেরিয়েছিল হরিণটা। 5 নম্বর প্রশ্ন, একটা অদ্ভুত শব্দকে অদ্ভুত বলার কারণ কি? উত্তর, প্রাকৃতিক অরণ্য পরিবেশে বিসদৃশ বেমানান বন্দুকের গুলির শব্দকে এখানে অদ্ভুত বলা হয়েছে। বনের মধ্যে বন্যেরাই
যেখানে সুন্দর সেখানে বন্দুকের গুলি শব্দ নৃশংসতার পরিচয়বাহী বলেই তা অদ্ভুত। 6 নম্বর প্রশ্ন, আগুন জ্বলল আবার কেমন আগুন জ্বলল, কেমন আগুন কখন জ্বলেছিল? উত্তর, হিমের রাতে শরীর রাখার জন্য মানে উষ্ণ রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত আগুন জ্বালিয়েছিল। সে আগুন ছিল মোরগ ফুলের মতো লাল। 7 নম্বর প্রশ্ন, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো, সে কেন নেমেছিল? উত্তর, সুন্দরী বাদামি হরিণ ঘুমহীন ক্লান্ত শরীরকে আবেশ দেওয়ার জন্য নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল। 8 নম্বর প্রশ্ন, এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে, কেন ভোরের জন্য অপেক্ষা করছিল? উত্তর, সুন্দরী বাদামি হরিণ অরণ্য প্রকৃতিতে চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভোরের অপেক্ষায় ছিল। 9 নম্বর প্রশ্ন, নিস্পন্দ নিরপরাধ ঘুম বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, হরিণটা বন্দুকের গুলিতে প্রাণ হারানোর পর তার নিথর দেহটাকে বোঝানোর জন্য নিস্পন্দ নিরপরাধ ঘুম উপমা ব্যবহৃত হয়েছে। 10 নম্বর প্রশ্ন, এখনো আগুন জ্বলছে তাদের, কারা কেন আগুন জ্বালিয়েছে? উত্তর, দেশওয়ালিরা শীতের রাতে শরীর উষ্ণ রাখার জন্য, দেখো শরীর উষ্ণ রাখার জন্য সারা রাত মাঠে আগুন জ্বালিয়েছে। তাহলে দেশওয়ালিরা শীতের রাতে শরীর উষ্ণ রাখার জন্য সারা রাত মাঠে আগুন জ্বালিয়েছে। 11 নম্বর প্রশ্ন, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছা বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, দেশওয়ালিদের প্রজ্বলিত আগুন ভোরের আলোয় ক্রমশ বিবর্ণ হয়ে আসছে। মুমূর্ষ ও অসুস্থ শালিক পাখির শীর্ণকায় চেহারা এবং তার নৈরাশ্যের মতোই বিবর্ণ, মুমূর্ষু। 12 নম্বর প্রশ্ন, ভোরের আকাশে তারার জন্য কবি কোন কোন উপমা ব্যবহার করেছেন? উত্তর, পল্লী গ্রামের লজ্জাশীলা বাসর ঘরের গোধূলি মদির মেয়েটির কুণ্ঠার সঙ্গে নীল মদের গ্লাসে রাখা হাজার হাজার বছর আগে মিশর মানুষের বুকের মুক্তার দ্যুতিহীনতার তুলনা করা হয়েছে। আমি দেখি কবিতা, এখান থেকে যে এসকিউ প্রশ্নগুলো পড়তে হবে। দেখো, আমি দেখি কবিতা শক্তি চট্টোপাধ্যায়। 1 নম্বর প্রশ্ন, তাই বলি গাছ তুলে আনো, কে কেন গাছ তুলে আনতে বলেছেন? উত্তর, শহরের মানুষ গাছ কেটে ঘর তৈরি করার ফলে সবুজ পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলে। সবুজের অনটন রোধ করার জন্য কবি শক্তি চট্টোপাধ্যায় গাছ তুলে এনে বাগানে বসাতে বলেছেন। 2 নম্বর প্রশ্ন, আমি দেখি কবিতা অনুযায়ী গাছেরা কি দেহের উপকার সাধন করে? উত্তর, আমি দেখি কবিতা অনুযায়ী গাছের সবুজ দেহের উপকার সাধন করে। দেখো, আমি দেখি কবিতা অনুযায়ী গাছের কি দেহের উপকার সাধন করে? উত্তর, আমি দেখি কবিতা অনুযায়ী গাছের সবুজ দেহের উপকার করে। 3 নম্বর প্রশ্ন, সবুজের অনটন ঘটে কোথায়, কেন সবুজের অনটন ঘটেছে? উত্তর, আধুনিক নগর সভ্যতা প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করে। আগ্রাসী এই নাগরিক সভ্যতা হাঁ করে সবুজ খায় বলেই প্রকৃতির বুকে এবং কবি মনে সবুজের অনটন ঘটে। 4 নম্বর প্রশ্ন, আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করছে? উত্তর, আধুনিক নাগরিক সভ্যতার বিবর্ণ যান্ত্রিকতায় বন্দী কবির চোখ এবং দেহ আন্তরিকভাবে আবার সজীব প্রাণময় হয়ে ওঠার জন্যই গাছের সবুজ কামনা করছে। মহুয়ার দেশ, সমর সেন। দেখো, মহুয়ার দেশ, সমর সেন। এখান থেকে যে এসএকিউগুলো পড়তে হবে। 1, দেবদারু দীর্ঘ রহস্য বলার কারণ কি? উত্তর, সমর সেন মহুয়ার দেশ কবিতায় দেবদারু গাছের ছায়ায় পরিপূর্ণ রহস্যময় বিস্তৃতি ও সৌন্দর্যের ছবি প্রশ্নোদ্ধৃত অংশটির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। 2 নম্বর প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, কাদের কথা বলা হয়েছে? উত্তর, আলোচ্য অংশে মহুয়ার দেশের অধিবাসী অবসন্ন মানুষদের কথা বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, মহুয়ার দেশের মানুষদের ঘুমহীন চোখে কি দেখা যায়? উত্তর, মহুয়ার দেশের মানুষদের ঘুমহীন চোখে দেখা যায় ক্লান্ত দুঃস্বপ্ন। 4 নম্বর প্রশ্ন, নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি, কি শোনার কথা বলা হয়েছে? উত্তর, এখানে কয়লা খনির বিশাল শব্দের কথা বলা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, সন্ধ্যার জলস্রোতে উজ্জ্বল আলোর স্তম্ভ কে এঁকে দেয়? উত্তর, সন্ধ্যার জলস্রোতে অস্তান্মুখ সূর্য উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। 6 নম্বর প্রশ্ন, অলস সূর্য দেয় একে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কোন কবিতার অংশ? উত্তর, আলোচ্য অংশটি সমর সেন রচিত মহুয়ার দেশ শীর্ষক কবিতা থেকে নেওয়া হয়েছে। 7 নম্বর প্রশ্ন, অলস সূর্য দেয় একে, অলস সূর্য
কি আঁকে সূর্যকে অলস বলার কারণ কি? উত্তর, অলস সূর্য সন্ধ্যার জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। অস্তগামী সূর্যের দীপ্তি স্তিমিত বলেই সন্ধ্যার সূর্যকে অলস বলা হয়েছে। 8 নম্বর প্রশ্ন, রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে, উৎস নির্দেশ করো। উত্তর, আলোচ্য অংশটি কবি সমর সেনের মহুয়ার দেশ শীর্ষক কবিতা থেকে নেওয়া হয়েছে। 9 নম্বর প্রশ্ন, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে স্বপ্নময় প্রকৃতি প্রধান মহুয়ার দেশ এর বিপরীতে কয়লা খনি থেকে উঠে আসা নাগরিক সভ্যতার বিষ বাষ্পের কথাই বোঝানো হয়েছে। 10 নম্বর প্রশ্ন, মহুয়ার দেশ কবিতায় অবসন্ন মানুষদের শরীরে কি দেখা যায়? উত্তর, কবি সমর সেনের মহুয়ার দেশ কবিতায় অবসন্ন মানুষদের শরীরে ধুলোর কলঙ্ক দেখা যায়। 11 নম্বর প্রশ্ন, আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়া ফুল, এখানে মহুয়ার ফুল কিসের প্রতীক? উত্তর, আলোচ্য পংক্তিটিতে উল্লেখিত মহুয়া ফুল রোমান্টিক উপাদানের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে, যে রোমান্টিক উপাদান কবির জীবনের ক্লান্তি অপনোদন করতে পারে। 12 নম্বর প্রশ্ন, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস কিভাবে কবির কাছে আসে? উত্তর, মহুয়ার দেশ কবিতা অনুসারে মধ্যবিত্ত শহরের জীবনের সভ্যতা এবং হতশ্রী ছবি যেন ধোয়ার বঙ্কিম নিঃশ্বাসের মতো ঘুরে ফিরে আসে। 13 নম্বর প্রশ্ন, মহুয়ার দেশ কবিতায় কবি সমর সেন মহুয়ার দেশ বলতে কোন স্থানকে বুঝিয়েছেন? উত্তর, মহুয়ার দেশ কবিতায় মহুয়ার দেশ বলতে কবি সাঁওতাল পরগনাকে বুঝিয়েছেন। 14 নম্বর প্রশ্ন, আর আগুন লাগে কখন, কোথায় আগুন লাগে? উত্তর, সমর সেনের মহুয়ার দেশ কবিতায় জলের অন্ধকারে ধূসর ফেনায়। গভীর বিশাল শব্দ, কি গভীর এবং সেখানে কিসের শব্দ? উত্তর, কবি সমর সেনের মহুয়ার দেশ কবিতায় বর্ণিত কয়লা খনির গভীর এবং সেখানে খনিগর্ভ থেকে কয়লা উত্তোলনের উৎকট যান্ত্রিক শব্দ ধ্বনিত হয়। ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে, যে এসএকিউ প্রশ্নগুলো পড়তে হবে। ক্রন্দনরতা জননীর পাশে, মৃদুল দাশগুপ্ত। 1 নম্বর প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবি কি ব্যর্থ বলে মনে করেছেন? উত্তর, ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবি মনে করেন তার লেখা জোখা গান গাওয়া ও আঁকা কি সবই ব্যর্থ। 2, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কোন মানসিক যন্ত্রণা থেকে কবি একথা বলেছেন? উত্তর, নিহত ভাইয়ের শবদেহ দেখে প্রতিবাদ জানাতে না পারার ক্রোধ কবির মানসিক যন্ত্রণার কারণ, ওই মানসিক যন্ত্রণার ফলে কবির এই উক্তি। 3 নম্বর প্রশ্ন, আমি কি তাকাবো আকাশের দিকে, একথা বলার কারণ কি? উত্তর, প্রতিবাদী কবি মৃদুল দাশগুপ্ত নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে পাওয়া মেয়েটির পাশে না দাঁড়িয়ে তাকে উপেক্ষা করে বিচার চাওয়ার জন্য আকাশের দিকে তাকাতে পারেন না, এ প্রসঙ্গে উক্তিটি করেছেন। 4 নম্বর প্রশ্ন, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কবির এমন উক্তির কারণ কি? উত্তর, কবি শিল্পীরা ক্রন্দনরত জননীর পাশে না দাঁড়ালে তাদের গান গাওয়া লেখালেখি বৃথা, এ কথা বলার জন্য কবি আলোচ্য উক্তিটি করেছেন। 5 নম্বর প্রশ্ন, আমি তো পারি না, কে কি পারেন না? উত্তর, প্রতিবাদী কবি মৃদুল দাশগুপ্ত ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় ছিন্ন ভিন্ন নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে পেয়ে আকাশের দিকে তাকিয়ে বিধির কাছে বিচার চাইতে পারেন না। বিভাব নাটক থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, দেখো, বিভাব নাটক শম্ভু মিত্র, এখান থেকে যে এসএকিউগুলো তোমাদের পড়ে নিতে হবে। 1, তুমি যে আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার, কে কাকে এই কথা বলেছে? উত্তর, বিভাব নাটক থেকে সংগৃহীত নাট্যাংশটিতে বৌদি উক্ত কথাগুলি শম্ভু মিত্রকে বলেছে। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, ক্যা আপ দেখতে নেহি, চোখ খুলে চলতে জানেন না, কে কাকে কেন এই কথা বলেছে? উত্তর, বিভাব নাটকের লাভ সিনে অভিনয় করার সময় নায়ক শম্ভু মিত্র নায়িকা বৌদিকে মাঝ রাস্তায় ধাক্কা দিলে বৌদি শম্ভু মিত্রকে এ কথা বলেছে। 3 নম্বর প্রশ্ন, স্ত্রীর দুঃখটাই প্রধান সেখানে, কোথায় স্ত্রীর দুঃখই প্রধান? উত্তর, বিভাব নাটকে কাবুকি থিয়েটারে যে আর্টিস্টিক এবং কাল্পনিক মৃত্যুর কথা বলা হয়েছে সেই কাল্পনিক মৃত্যুতে স্ত্রীর দুঃখটাই প্রধান। 4 নম্বর প্রশ্ন, বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর, বিভাব নাটকে অমর গাঙ্গুলি বহুপদী নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট, পুলিশ আসছিল কেন?
উত্তর চাল চাই, কাপড় চাই ইত্যাদি স্লোগান দিতে দিতে মেয়ে পুরুষদের শোভাযাত্রা এলে তা বন্ধ করার জন্য পুলিশ আসে। 6 নম্বর প্রশ্ন, ওহ দাতাকর্ণ যে, কে কাকে দাতাকর্ণ বলেছিল? উত্তর বিভব নাটকে সৌম্যমিত্র অমর গাঙ্গুলিকে দাতাকর্ণ বলেছিল। অমর গাঙ্গুলিকে দাতাকর্ণ বলেছিল বা বলেছেন। 7 নম্বর প্রশ্ন, অনেক দিন থেকে আমাদের দলে রয়েছেন, কার সম্পর্কে এমন উক্তি? উত্তর বক্তা অমর গাঙ্গুলি লাভ সিন এ তৃপ্তি মিত্রের অভিনয় প্রসঙ্গে এ মন্তব্যটি করেছিলেন। 8 নম্বর প্রশ্ন, লভ সিনে কে নায়িকা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল? উত্তর লভ সিনে বৌদি তথা তৃপ্তি মিত্র নিজেই নায়িকা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। 9 নম্বর প্রশ্ন, বৌদির কথা শুনে সে স্পষ্টত হতাশ, কে হতাশ হয়েছিল? উত্তর বৌদির কথা শুনে অমর গাঙ্গুলি স্পষ্টত হতাশ হয়ে পড়েছিল। 10 নম্বর প্রশ্ন, তারপর অপ্রস্তুত ভাবটা কাটাবার জন্য কে অপ্রস্তুত ভাবটা কাটাবার চেষ্টা করেছিল? উত্তর অমর গাঙ্গুলি অপ্রস্তুত ভাব কাটাবার চেষ্টা করেছিল। 11 নম্বর প্রশ্ন, বৌদির কথা শুনে সে স্পষ্টত হতাশ, তার হতাশার কারণ কী ছিল? বৌদি লাভ সিনে অভিনয়ের জন্য নায়ক হিসেবে সৌম্য মিত্রকে নির্বাচন করায় অমর গাঙ্গুলি হতাশ হন। 12 নম্বর প্রশ্ন, আমাকে অবশ্য মানাই ভালো, কোন চরিত্রে কাকে কেন মানায়? সৌম্য মিত্র রচিত বিভব নাটক থেকে আলোচ্য উদ্ধৃতিটি গৃহীত হয়েছে। নায়ক চরিত্রে সৌম্য মিত্র নিজেকে ভালো মানায় বলে মনে করেন, কারণ তার চেহারা নায়কোচিত। 13 নম্বর প্রশ্ন, হাসবার ভঙ্গি করে বলে সে কি বলেছিল? বৌদি প্রেমের দৃশ্যে অভিনয়ের জন্য সৌম্য মিত্রকে বেছে নেওয়ায় হতাশ অমর গাঙ্গুলি হাসার ভঙ্গি করে সৌম্য মিত্রকেই নায়ক হতে অনুরোধ জানিয়েছিল। 14 নম্বর প্রশ্ন, আমাকে অবশ্য মানাই ভালো, কোন প্রসঙ্গে এমন উক্তি? লাভ সিন এ নিজের গ্রহণযোগ্যতার কথা ভেবে উচ্ছ্বসিত সৌম্য মিত্র এমন মন্তব্য করেছেন। 15 নম্বর প্রশ্ন, এটাই হলো বড় কথা, বড় কথাটি কি? উত্তর লাভ সিন এর ক্ষেত্রে নায়ক রাস্তা দিয়ে হেঁটে আসছে, এটাই হলো বড় কথা, সে কোথা থেকে আসছে তা নয়। 16 নম্বর প্রশ্ন, খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়, কে খালি ধাক্কা দিয়ে বেড়ায়? উত্তর সৌম্য মিত্রের বিভব নাটকের অনুসারে প্রেমের নাটকের দৃশ্যে নায়ক খালি ধাক্কা দিয়ে বেড়ায়। 17 নম্বর প্রশ্ন, চোখ খুলে চলতে জানেন না, বক্তার এমন মন্তব্যের কারণ কি? উত্তর প্রেমের দৃশ্যে অভিনয়কালে নায়ক সৌম্য মিত্রের সঙ্গে ধাক্কা লাগায় বৌদি তৃপ্তি মিত্র এমন মন্তব্য করেছিলেন। 18 নম্বর প্রশ্ন, এ বড় জখমি লাভ সিন, সৌম্য মিত্র এমন কথা বলেছিলেন কেন? উত্তর বিভব নাটকে প্রেমের দৃশ্যে নায়িকা তৃপ্তি মিত্রের সঙ্গে নায়ক সৌম্য মিত্রের ধাক্কা লাগলে নায়িকা তাকে একটা চর কষিয়ে দেয়, এ কারণে নাট্যকার এমন মন্তব্য করেছিলেন। 19 নম্বর প্রশ্ন, কল্পিত গাছের ডাল ধরে লাভ সিনের নায়িকা কোন গান গেয়ে উঠেছিল? নায়িকা তৃপ্তি মিত্র লাভ সিনের সময় কল্পিত গাছের ডাল ধরে মালতী লতা দোলে গানটি গেয়ে উঠেছিল। 20 নম্বর প্রশ্ন, গানটি ফিল্মি কায়দায় গাওয়া হচ্ছিল, এভাবে কার গান গাওয়া হচ্ছিল? উত্তর লাভ সিনে অভিনয়ের সময় নায়িকার লিপে ফিল্মি কায়দায় মালতী লতা দোলে এই রবীন্দ্রসঙ্গীতটি গাওয়া হচ্ছিল। 21 নম্বর প্রশ্ন, বক্স অফিস বলেও তো একটা কথা আছে, বক্তা কখন কথাটি বলেছিল? উত্তর ফিল্মি কায়দায় গাওয়া রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে সৌম্য মিত্র আপত্তি জানালে নেপথ্যে হারমোনিয়াম বাদক প্রতিবাদ করে প্রশ্নের মন্তব্যটি করেছিল। নানা রঙের দিন নাটক, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা এখান থেকে যে এসএকিউ প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে। 1, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? উত্তর যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধক হয় না, বয়সে তার কিছু যায় আসে না, এটাই তো জীবনের সত্য, এই সত্যই উপলব্ধি হয়েছে রজনীকান্তের। 2 নম্বর প্রশ্ন, মৃত্যু ভয়ের উপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে, কে ডাকাতি করতে পারে? উত্তর যে মানুষ শিল্পকে ভালোবেসেছে, সে বার্ধক্য একাকিত্ব রোগকে মৃত্যু ভয়কেও হাসতে হাসতে ডাকাতি করতে পারে। 3 নম্বর প্রশ্ন, যা করেছি ধর্মের জন্য কি করেছিলেন? উত্তর নানা রঙের দিন নাটকের নাট্যকার অজিতেশ মুখোপাধ্যায় শাহজাহান নাটকের প্রসঙ্গে উত্থাপন করেছেন। নাটকটিতে দেখা যায় ঔরঙ্গজেব ধর্মের জন্য সকলকে খুন করে সিংহাসন দখল করেছিল। 4, কামন কুইক, মোহাম্মদের ক্যাশটা দাও তো, মোহাম্মদকে কে ক্যাশ দিয়েছিল? মোহাম্মদ হলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র, মোহাম্মদের কো-প্রম্পটার কালীনাথ সেন। বাহ বাহ বুড্ডা আচ্ছা হি কিয়া, কে কাকে একথা বলেছেন? উত্তর নানা রঙের দিন নাটকে আলোচ্য কথাগুলি রজনী রামব্রিজকে বলেছেন।
ও কি বলল জানো? এখানে ও বলতে কার কথা বলা হয়েছে? উত্তর, নানা রঙের দিন নাট্যাংশ থেকে উদ্ধৃতাংশটিতে রজনীর প্রেমিকার কথা বলা হয়েছে। রজনী তাকে বিয়ে করতে চাইলে সে রজনীকে অভিনয় পেশা ত্যাগ করতে বলেছিল। 7 নম্বর প্রশ্ন, তখন মনে মনে কত আশা কত প্ল্যান, কে কিসের আশা করেছিলেন? উত্তর, নানা রঙের দিন নাটকে তরুণ রজনী অভিনয় জীবনে একটি মেয়ের প্রেমে পড়েছিলেন। সেই মেয়েটিকে বিয়ে করার আশা বা প্ল্যানের কথাই এখানে বলা হয়েছে। 8 নম্বর প্রশ্ন, আমি লাস্ট সিন করব না ভাই, আমাকে ছেড়ে দিন, বলার কারণ কি? নানা রঙের দিন নাটকে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় মৃত্যুকে সামনে দেখেও তার মুখোমুখি মুখোমুখি হতে না চেয়ে এমন মন্তব্য করেছিল। 9 নম্বর প্রশ্ন, এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা, এখানে মাঝরাত্রির কিসের প্রতীক? অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মতে মাঝরাত্রির আসলে জীবনের অন্তিম অঙ্ক তথা মৃত্যুর প্রতীক। 10 নম্বর প্রশ্ন, রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান, কাকে কি অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন? উত্তর, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটক থেকে গৃহীত উপরিক্ত অংশে রজনীবাবু পরনে ময়লা পাজামা, গায়ে কালো চাদর, এলোমেলো চুল, বুড়ো কালীনাথকে হঠাৎ দেখে ভয় পেয়েছিল। 11 নম্বর প্রশ্ন, সব গভীর অন্ধকারে ডুবে আছে বলতে কি বুঝিয়েছেন? উত্তর, অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় মাঝরাতে ফাঁকা প্রেক্ষাগৃহে দূরের ব্যালকনি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ বক্সগুলিকে গভীর অন্ধকারে ডুবে থাকতে দেখে শ্মশানের শূন্যতাকে উপলব্ধি করেছেন। 12 নম্বর প্রশ্ন, জীবনের শেষ কথাগুলি কোথায় লেখা আছে? উত্তর, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মতে অন্ধকার প্রেক্ষাগৃহের দেওয়ালে কালো কালো অঙ্গারে জীবনের শেষ কথাগুলো লেখা আছে। 13 নম্বর প্রশ্ন, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স কত হয়েছিল? উত্তর, অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স হয়েছিল 68 বছর। 14 নম্বর প্রশ্ন, প্রম্পটার কালীনাথ সেনের বয়স কত হয়েছিল? উত্তর, প্রম্পটার কালীনাথ সেনের বয়স হয়েছিল 60 বছর। 15 নম্বর প্রশ্ন, অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় কত বছর ধরে অভিনয় করেছেন? উত্তর, অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় 45 বছর ধরে থিয়েটারে অভিনয় করেছিলেন। 16 নম্বর প্রশ্ন, সব ভুতুড়ে বাড়ির মতো খা খা করছে বলা হয়েছে কেন? উত্তর, অন্ধকার মধ্যরাত্রে জনমানবহীন প্রেক্ষাগৃহটিকে দেখে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মনে হয়েছে সব ভুতুড়ে বাড়ির মতো খা খা করছে। 17 নম্বর প্রশ্ন, আপনার মতো বয়স হয়েছে যাদের, তারা কি করে? উত্তর, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মতো 68 বছরের বৃদ্ধরা সাধারণত সময় মতো খাওয়া দাওয়া করে, সকাল সন্ধে হেঁটে, সন্ধেবেলায় ভগবানের নাম কিংবা কীর্তন করে সময় কাটায়। 18 নম্বর প্রশ্ন, আর আপনি রজনীবাবু এসব কি করছেন মশাই? রজনীবাবু কি করছিলেন? রজনীকান্ত চট্টোপাধ্যায় মধ্যরাতে ফাঁকা প্রেক্ষাগৃহে দিলদারের পোশাক পরে নেশাগ্রস্ত অবস্থায় নাটকে ভাষায় আবল তাবল বকছিলেন। 19 নম্বর প্রশ্ন, কি যে পাগলামি করেন, সারা রাত ধরে এইসব ভাবলে হঠাৎ হার্ট ফেল করবেন যে। কে এমন মন্তব্য করেছে? উত্তর, বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের এমন মন্তব্য। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, আন্তর্জাতিক কবিতা। দেখো, বেট্রান্ট ব্রেক্ট। এখান থেকে যে এসকিউগুলো পড়তে হবে। 1, কে আবার গড়ে তুলল এতবার, কি গড়ে তোলার কথা বলা হয়েছে? উত্তর, আলোচ্য পংক্তিটিতে ব্যাবিলন সভ্যতা গড়ে তোলার কথা বলা হয়েছে। 2, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো, উক্তিটির দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর, উদ্ধৃতাংশটির দ্বারা বোঝানো হয়েছে যে থিবসের নির্মাণ কার্যে রাজাদের কোনো সক্রিয় ভূমিকা ছিল না। 3 নম্বর প্রশ্ন, ভারত জয় করেছিল আলেকজান্ডার, এই ইতিহাসকে কিভাবে দেখেছেন কবি? উত্তর, আলেকজান্ডার ভারত জয় করেছিলেন একথা ইতিহাস স্বীকৃত, কিন্তু আলেকজান্ডারের এই কৃতিত্ব তার একার ছিল না। যে সাধারণ সৈনিকদের নির্ভীকতায় ও আত্মদানে ভারত বিজয় সম্ভব হয়েছিল, ইতিহাস তাদের মনে রাখেনি। 4 নম্বর প্রশ্ন, কাদের জয় করলো সিজারকে, তিনি কাদের জয় করেছিল? উত্তর, সিজার প্রবল শক্তিমান রোম সম্রাট, জন্ম 100 খ্রিস্টপূর্বাব্দে। দেখো, ফরাসি দেশের আদি অধিবাসী দুর্ধর্ষ গল উপজাতিদের জয় করেছিলেন রোম সম্রাট সিজার। 5 নম্বর প্রশ্ন, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, কেন ফিলিপ কেঁদেছিল? উত্তর,
স্প্যানিশ আর্মাডা ছিল স্পেন সম্রাট ফিলিপের গর্বস্বরূপ। ব্রিটিশ রণতরী বাহিনীর হাতে আর্মাডা বিধ্বস্ত হয়, ফলে ফিলিপের শোক ও পরিতাপের শেষ ছিল না। 6 নম্বর প্রশ্ন, ইতিহাসের নায়ক হিসেবে প্রচলিত বইয়ে কাদের নাম লেখা হয়? উত্তর, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা অনুসারে প্রচলিত বইয়ে ইতিহাসের নায়ক হিসেবে কোনো এক রাজার নাম লেখা থাকে। 7 নম্বর প্রশ্ন, কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিবস? কবি কেন এরকম প্রশ্ন করেছেন? উত্তর, কবি বেটরল্ট ব্রেক্ট তার পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় সূচনায় প্রশ্ন করেছেন 7 দরজাওয়ালা থিবস। দেখো, থিবস এর নির্মাণকারী কে? তার এমন প্রশ্নের কারণ সমাজের কাছে এই প্রশ্ন উত্থাপনের মধ্য দিয়ে তিনি উত্তর দিয়েছেন শ্রমজীবী মানুষের পরিশ্রমেই তৈরি থিবস। ইতিহাসে রাজার নাম থাকলেও তিনি শ্রমজীবী মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছেন। 8, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা অনুসারে থিবস এর বৈশিষ্ট্য কী ছিল? উত্তর, কবি ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা অনুসারে থিবসের 7টি দরজা তথা 7টি পৃথক প্রবেশপথ ছিল। 9 নম্বর প্রশ্ন, থিবস কোথায় অবস্থিত? থিবস হল নীল নদের তীরে অবস্থিত মিশরের বিখ্যাত শহর। এই শহরের 7টি প্রবেশপথ ছিল। 10 নম্বর প্রশ্ন, বইয়ে লেখে রাজার নাম এমন কথা বলা হয়েছে কেন? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা অনুসারে থিবস এর মতো স্থাপত্য কীর্তির নির্মাতা শ্রমিকেরা হলেও প্রচলিত বইয়ে রাজাদের নাম লেখা থাকে। 11 নম্বর প্রশ্ন, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কারা পাথর আনার শ্রম দিত ও কাদের খ্যাতি হতো? 7 দরজাওয়ালা থিবস বানিয়েছিল সাধারণ শ্রমিকের দল, তাই পাথর আনার শ্রমও দিত তারা। এ কাজে রাজাদের কোনো সক্রিয় অংশগ্রহণ ছিল না, রাজাদের কেবল খ্যাতি হয়। 12 নম্বর প্রশ্ন, ব্যাবিলন এতবার গুঁড়ো হলো বলতে কবি কী বুঝিয়েছেন? উত্তর, পারস্যের সম্রাটদের আক্রমণে ব্যাবিলনের বারবার পর্যুদস্ত হওয়াকে বোঝাতেই কবি একথা বলেছেন। 13 নম্বর প্রশ্ন, কে আবার গড়ে তুললো এতবার? কে কি গড়ে তুলেছিল? উত্তর, পারস্যের সম্রাটদের আক্রমণে বারবার ধ্বংস হয়ে যাওয়া ব্যাবিলনকে শ্রমিকরাই গড়ে তুলেছিল। 14 নম্বর প্রশ্ন, আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, ব্যাবিলন কোথায় অবস্থিত? বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ। অলৌকিক ভারতীয় গল্প, কর্তার সিং দুগ্গাল। বন্ধুরা, এখান থেকে যে এসএকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। 1, গল্পটা মনে পড়লে হাসি পেত, কোন গল্পের কথা বলা হয়েছে? উত্তর, গুরু নানক হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়ে দিয়েছিল, এই গল্পটি মনে পড়লে লেখকের হাসি পেত। 2 নম্বর প্রশ্ন, গল্পটা বার কয়েক গুরুর দ্বারা শুনেছি, কোন গল্পের কথা বলা হয়েছে? উত্তর, গুরু নানক হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়ে দিয়েছিলেন, এই গল্পের কথাই উদ্ধৃতাংশটিতে বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, চোখের জলটা তাদের জন্য, এখানে কাদের কথা বলা হয়েছে? উত্তর, আলোচ্য বাক্যটিতে যারা জীবনকে তুচ্ছ করে ট্রেন থামিয়ে দিয়েছিল তাদের কথা বলা হয়েছে। 7 নম্বর প্রশ্ন, তারপর গুরু নানক ঘুরতে এসে পৌঁছলেন, উক্তিটি কার? উত্তর, আলোচ্য উক্তিটি গল্পকারের মায়ের। 4 নম্বর প্রশ্ন, আমি কাফের শিষ্যকে 1 গণ্ডূষ জল দেব না, কে কাকে কাফের বলেছে? উত্তর, অলৌকিক গল্প থেকে সংকলিত উদ্ধৃতাংশটিতে বলিকান্ধারী গুরু নানককে কাফের বলেছে। 5 নম্বর প্রশ্ন, ওর কাছে জল পেতে পারে, কার কাছে জল পাওয়া যেতে পারে? জলের প্রয়োজন হয়েছিল কেন? জনৈক দরবেশ বলিকান্ধারীর কাছে জল পাওয়া যেতে পারে। গুরু নানকের শিষ্য মর্দানা পিপাসার্ত ছিলেন, তাই তার জন্য জলের প্রয়োজন হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, মর্দানা কে ছিলেন? উত্তর, মর্দানা ছিলেন গুরু নানকের একজন অত্যন্ত প্রিয়ভাজন শিষ্য। 7, তাকে সামনের পাথরটা তুলতে বলেন, পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল? উত্তর, গুরু নানক শিষ্য মর্দানাকে সামনের পাথরটা তুলতে বললেন, পাথর তুলতেই দেখা গেল জলের ঝর্ণা বেরিয়ে এসেছে। আর সেখানেই বসে পড়ে, এগোবার উপায় নেই। কে বসে পড়ে? এগোবার আর উপায় নেই কেন? অলৌকিক গল্পে হাসান আবদালের জঙ্গলে তৃষ্ণায় কাতর হয়ে বসে পড়ে গুরু নানকের শিষ্য মর্দানা। 9 নম্বর প্রশ্ন, গুরু নানক তার শিষ্যকে বুঝিয়ে ধৈর্য ধরতে বলে এবং পরের গ্রামে জল পাওয়া যাবে কিন্তু মর্দানা নড়তে রাজি না হয়ে তৃষ্ণায় কাতর হয়ে সেখানেই বসে পড়ে, তাই এগুবার আর উপায় ছিল না। এটি হচ্ছে 8 নম্বর প্রশ্নের দ্বিতীয় অংশ। যাই হোক, 9 নম্বর প্রশ্ন লেখা হয়নি। 10 নম্বর প্রশ্ন চলে যাই সরাসরি। গুরু গভীর সমস্যায় পড়ে তিনি কি করেছিলেন? অলৌকিক গল্পে হাসান আবদালের জঙ্গলে জলের অভাবে মর্দানা তেষ্টায় কাতর হয়ে পড়লে জলের সন্ধানে গুরু নানক ধ্যানে বসেছিলেন। 11 নম্বর প্রশ্ন,
চোখ খুলে দেখেন, কি দেখার কথা বলা হয়েছে? কর্তার সিং দুগ্গালের অলৌকিক গল্পে গুরু নানক ধ্যান শেষে চোখ খুলে দেখেন মর্দানা তৃষ্ণায় জল ছাড়া মাছের মতো ছটফট করছে। 12 নম্বর প্রশ্ন, সদ্গুরু তখন ঠোঁটের হাসি ফুটিয়ে বললেন, সদ্গুরুর পরিচয় দাও। কর্তার সিং দুগ্গালের অলৌকিক গল্পে উল্লিখিত সদ্গুরু হলেন শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক। 13 নম্বর প্রশ্ন, সদ্গুরু তখন ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, কি বলেছিলেন? কর্তার সিং দুগ্গালের অলৌকিক গল্পের তৃষ্ণায় কাতর শিষ্য মর্দানাকে গুরু নানক বলেছিলেন, পাহাড় চূড়োয় বসবাসকারী বলি কান্ধারীর কুয়োতেই একমাত্র জল পাওয়া যাবে। 14 নম্বর প্রশ্ন, ওর কাছে জল পেতে পারো, কার কাছে জল পাওয়া যেতে পারে? জলের প্রয়োজন হয়েছিল কেন? উত্তর, কর্তার সিং দুগ্গালের অলৌকিক গল্পে গুরু নানক তৃষ্ণার্ত শিষ্য মর্দানাকে পাহাড় চূড়োয় বলি কান্ধারীর কাছে জল পাওয়ার কথা বলেছিলেন। শিষ্য মর্দানার জল তেষ্টা দূর করার জন্য জলের প্রয়োজন হয়েছিল। 15 নম্বর প্রশ্ন, এক দরবেশ কুটির বেঁধে থাকেন, দরবেশের পরিচয় দাও। অলৌকিক গল্প অনুসারে হাসান আবদালের জঙ্গলে পাহাড় চূড়োয় কুটির বেঁধে থাকা দরবেশটির নাম ছিল বলি কান্ধারী। 16 নম্বর প্রশ্ন, মর্দানা শুনেই ছুটে গেল, কোথায় ছুটে গেল? জল তেষ্টায় ছটপট করতে থাকা মর্দানা বলি কান্ধারীর কুয়োয় জল থাকার কথা নানকের মুখে শুনে পাহাড় চূড়োর দিকে ছুটে গিয়েছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।